ওর কি কোনো দরকার নাই, কোনো দিনও দরকার ছিল না, কোনো দিনও দরকার ছিল না। আমি ট্র্যাপে পড়ে গিয়েছিলাম, আমি ট্র্যাপে পড়েছিলাম। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি সত্যি কথাটা, যে এটা আমার জন্য একটা বিশাল ট্র্যাপ, বিশাল ব্ল্যাকমেলিং। আর ওই দিনের ঘটনায় আমার পরিবারের যে অবস্থা আমি বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চারা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, মানসিকভাবে ট্রমাটাইজড হয়ে গেছে। আর আমার মান সম্মান তো কোনোদিনও এই 4 বছরে মানে বলার মতো স্টেজে ছিল না, মাটির সাথে মিশে গেছে। আমি সবভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সামাজিক বলেন, আর্থিক বলেন, সবভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আসলে বাঁচতে চাই, আমি আসলে এই মানুষ, এই জানোয়ারের হাত থেকে বাঁচতে চাই। ও একটা জানোয়ার, ও একটা অমানুষ, ও একটা সূক্ষ্ম মাথার পরিকল্পনাকারী একটা মানুষ, যে মানুষকে ব্যবহার করে, মানুষকে ট্র্যাপে ফেলে যে তার নিজের আখের গুছিয়ে নেয় এবং মানুষকে এতটুকু ক্ষতি করতে যায়, এতটুকু বাধে না। আপনারা নিজেরাই দেখেছেন যে ওকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে লাইভের মধ্যে। যদি লাইভের মধ্যে এটা করে, তাহলে আপনারা চিন্তা করেন যে ক্যামেরার পিছনে সে কি করে আমার সাথে। আচ্ছা আপু, ওই দিন রাত্রে আসলে ওরা কি আপনি ইনভাইট করে এনেছেন নাকি ওই দিন একাই আপনার বাসায় আসছিল? কোনোদিনও আমি ইনভাইট করে আনি, ও রাতেও আসি, ও সকালেই এসেছে। ও সকালে এসে বলেছে এখন চলো, এখন আমাকে জমি কিনে দিবা। আমি জমি কোথা থেকে কিনে দিব? আমি আমার 2টা বাচ্চা আমার পালতেই আমার কষ্ট হয়, এর মধ্যে ওর এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এগুলো দিতে দিতে আমি ঋণগ্রস্ত। আমি কিভাবে জমি দিব, আমি কিভাবে বাড়ি দিব? আমার গলায় চেপে ধরেছে যে তুই উঠবি, এখন তুই উঠবি। ওকে কেউ ইনভাইট করেনি, ও নিজে এসেছে। আপনারা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝবেন, আপনারা কল রেকর্ড দেখলে বুঝবেন, আপনারা সব কিছু দেখলে বুঝবেন। ওকে কেউ দাওয়াত করে আনেনি, কেউ চায় না ও দাওয়াত, যে এরকম একজন মানুষ বাসায় এসে কিছু করুক। আপনি নাকি ওকে নিশা খাইয়ে রাত্রে সারা রাত রেখে ওর পাসওয়ার্ড নিয়ে তারপরে আপনি ওর সাথে ওর যতগুলো ডকুমেন্টস ছিল সব ডকুমেন্টস আপনি নিয়ে সাংবাদিকদের দিয়েছেন, এই ধরনের কথা কিন্তু আমরা লাইভে বলেছি আর কি। এটা কতটুকু আসলে সত্যি না মিথ্যা? আপনাদের কি লাইভটাতে মনে হয়েছে যে ও প্রকৃতস্থ মানুষ ছিল, ও সুস্থভাবে কথা বলতেছে? ও সারা রাত আমার কাছে ছিল না, আপনারা ওর ফোনের রেডিয়াস চেক করলে দেখতে পারবেন ও কোথায় কোথায় ছিল। ও আমার বাসায় সকালে এসেছে। ও লাইভটা করেছে সম্ভবত, একটা লাইভ না 4টা লাইভ করেছে সম্ভবত 1টার দিকে। ও সকালে এসেছে, ও সকালে এসেই সে আমাকে বলে দিচ্ছে, জোর করছে। এর আগেও দেখেছেন যে ও কিন্তু বাড়ির জন্য আমাকে মারপিট করেছিল। সকালে এসে বলেছে যে চলো, আমি জমি দেখেছি। এর আগের দিন বলেছিলাম যে জলসিঁড়িতে সে গেছে, আমার বাড়িটা তো চাচ্ছে সে 2 বছর থেকে। তার কথা হচ্ছে তুমি এখনই দিবা। সে যে জিনিসটা চায় সেই জিনিসটা না পেলে সে জানোয়ারের মতো আচরণ করে, ফিজিক্যাল অ্যাসাল্ট করে। এর আগেও আপনারা আমাকে দেখেছেন যে যথেষ্টবার, এটা প্রথম না, এর আগে আরও 4-5 বার আমাকে বড়ভাবে সে জখম করেছে। এখানে গতকালকের ঘটনাটাই হয়েছিল শুধুমাত্র তার মামলা এই মুহূর্তেই তুলতে হবে, তাকে এই মুহূর্তে বাড়ি এবং জমি কিনে দিতে হবে। এই দুটো টপিক ছাড়া আর কোনো টপিকই ছিল না সেখানে। আচ্ছা আপু, ও আপনার ফ্রেন্ড হয়, আপনারা ওয়েল উইশার একজনের আরেকজন, তো সবসময় এই কথা আমরা 2 দিন আগেও একটা ইন্টারভিউ নিয়েছি। তো আপনার যদি ও বন্ধু হয়ে থাকে তখন সে কিভাবে আপনার কাছে গাড়ি বা আপনার বাড়ি লেখার কথা বলে বা এই ধরনের কথা কেন বলবে? আজকে প্রথম বলিনি, তো আপনারা দেখে আসছেন। এটা আমি তো আপনাদেরকে বলেছি যে আমি আসলে এমন একটা ট্র্যাপের মধ্যে পড়েছি, এমন একটা প্রতারণার শিকার করেছি। আমি চেয়েছি যে একটা সুন্দর সংসার নিয়ে, আমার বাচ্চা নিয়ে আমি ভালো থাকি। যেহেতু ওরা প্রথম দেখেছে আমার বাচ্চাদেরকে, তারা খুব আদর করে। বাচ্চারা অসুস্থ, তাদের ওষুধপাতি এনে দেয়, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। এইসব দেখে আমি সবাই সংসার করতে চাই, আমিও সংসার করতে চাই। আমার আগের সংসার হয়নি তার মানে যে আমার কখনো ইচ্ছা করবে না যে আমার বাচ্চারা একটা ফ্যামিলি পাক, সেটা তো না। আমি আমার বাচ্চাদের জন্য আমি সংসারটা করতে চেয়েছি। আমি দেখছি আমার বাচ্চাদেরকে সে খুব আদর করে, তার পরিবার খুব আদর করে। আমি আসলে একটা সংসার আগলায় রাখতে চেয়েছিলাম, আমি আমার সংসারটা আগলায় রাখতে চেয়েছিলাম, কিন্তু ওটা যে আসলে সংসার ছিল না, ওটা যে প্রতারণা ছিল, ওটা যে একটা ফাঁদ ছিল। এটা যখন আমি বুঝতে পারি তখন থেকেই কিন্তু আমার উপরে শারীরিক অত্যাচারগুলো শুরু হয়। যখন থেকে আমি ওকে বাড়ি নিতে পারি না, তখন
তখন থেকেই কিন্তু আসলে আপু অনেক কান্না করতেছে মেবি। আসলে আমি আর একটা প্রশ্ন করতে চাই যে আপনাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ডিবি হারুনের সম্পর্কে অনেক কথা বলেছে যে আপনি মেয়ে ছাপাই দেন, এই ধরনের কথা বিভিন্ন পত্রপত্রিকায় আসছে। আসলে এই ধরনের কথা আপনাকে নিয়ে কেন বললো বা এর কতটুকু যৌক্তিকতা আছে? এই যে আপনাদেরকে বলেছি যে ও নানা রকম ভাবে আমাকে ব্ল্যাকমেলিং করে, হয়তো এভাবে দেখে সে ব্ল্যাকমেলিং করবে। ও তো আরো অনেক কিছু বানোয়াট কথা বলেছে, কোনোটারই তো আসলে সত্যতা নাই। প্রথম যখন সবকিছু দিতে পেরেছিলাম, প্রথম যখন সবকিছু নিতে পেরেছিল তখন কিন্তু কখনো খারাপ কিছু বলে নেই। তখন বলছে লাইলা শুধু অফিসে যায়, পার্কে হাঁটে আর বাসায় থাকে। কিন্তু যখন আমি দিতে পারতেছি না তখন আমি অনেক খারাপ, তখন আমার চরিত্র খারাপ, তখন আমার সব কিছু খারাপ। কিন্তু যখন দিতে পেরেছি তখন আমি খুব ভালো। আপু ওই আসলে ডিবি হারুনের ব্যাপারটা নিয়ে যদি আসলে বলতেন যে ডিবি হারুনের একটা ছবি আমি গতকালকে বলেছি যে ও যখন বাড়ির ইস্যুতে গত বছর ও আবার বাসা ছেড়ে চলে যায়, তখন আমাকে বলে দিয়ে যায় যে তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে আমি একেবারে গায়েব করে দিব, এবং তার সাথে সাথে আমার ফেসবুক পেজ আর টিকটকটা ডিসেবল হয়ে গিয়েছিল। তো তখন ওই একই সময়ে কিন্তু আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরও পেজ ডিসেবল হয়েছে। ফুড আপলির পেজও তখন ডিসেবল হয়ে গেছে, এবং সবাই কিন্তু তখন ওই যে ডিবির যে সাইবার একটা ডিপার্টমেন্ট আছে ওখানে একটা হেল্পের জন্য গিয়েছিল। তো আমাকে আমাদেরই দুজন সাংবাদিক ভাই ওনারাও সাজেস্ট করেন, যেহেতু ফুড আপলিও গিয়েছিলেন, তো ওনারাও সাজেস্ট করেন যে আপনি ওই সাইবার ডিপার্টমেন্টে গেলে আপনি হেল্পটা পাবেন। তো আমি ওই দুইজন ভাইকে নিয়েই আমি ডিবি অফিসে গিয়েছিলাম, এবং আমার ডিসেবল হয়ে যাওয়া ফেসবুক আর ব্যান হয়ে যাওয়া টিকটকের ব্যাপারে আমি জানাতে গিয়েছিলাম। সাথে আমার দুজন সাংবাদিক ভাইও ছিলেন, এবং ওখানে যখন ওই বাহিনীর প্রধান উনি ওখানে কোনো কাজে এসেছিলেন, উনি জানিয়েছিলেন যে তোমার ভিডিও তো আমার স্ত্রী এবং বাচ্চারা দেখে, তোমার সাথে একটা ছবি তুলে নেই, বাচ্চারা খুশি হবে। তো তখন একজন সাংবাদিক ভাই ছবিটা তুলেছিলেন। ওনারা জানেন, ওনারা আমার সাথে গিয়েছিলেন, কি হয়েছে না হয়েছে, এবং ঘটনা এতটুকুই, এর চেয়ে কোনো বেশিও না, এর চেয়ে কোনো কমও না। আচ্ছা আপু, এই যে তারপরে যে আপনার যেইগুলো বললো আর কি, ও আরও অনেক ধরনের অভিযোগ করেছে। আপনারও একটা অভিযোগ পেয়েছি যে আপনার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে দেওয়ার ব্যাপারটা আসলে কতটুকু সত্য? এটা একদম পুরোটাই সত্য। এই ঘটনা কতদিন আগের? এটা হয়েছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে। তো তখন আপনি একটু হাইড করলেন না? আমি এখনো হাইড করতে চাই, আমি এখনো বলতে চাই না, কিন্তু আমাকে এমন পরিমাণ মানসিক এবং শারীরিক অত্যাচার করতেছে যে আমি আসলে এটা আমার না খুব সেন্সিটিভ, এটা আমার খুব কষ্টের একটা ব্যাপার, আমার জীবনের একটা বড় কষ্টের ব্যাপার। এটা নিয়ে আমি কথা বলতে চাই না, আজকেও বলতে চাই না, এবং বলতেও চাই না। এটা আমি কষ্টে পড়ে আমি মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা আমি বলতে চাই না। আসলে এটা আমার খুবই ব্যক্তিগত কষ্ট, এটা আমার নিজের খুবই বুকের ভিতরে খুব কষ্ট লাগে, এটা আমি বলতে চাই না। আপনার হাত আসলে দেখতে পাচ্ছি যে ব্যান্ডেজ করা, এটা আসলে কি কারণে হয়েছে বা মারামারি করেছেন? এটা মারামারি করিনি, এটা হয়েছে যে সে আমাকে মারধর করেছিল যখন লাইভটা শেষ করে, এবং লাইভের মধ্যেই দেখেছিলেন যে ওটা ছুরি বের করে নানা রকম নাটক করছিল। যখন লাইভটা শেষ হয়ে যায় তখন ও আমার গলা চেপে ধরে, তারপরে ছুরিটা বের করে বলে যে তুই এখন চল, তুই গাড়িতে করে উঠ, গাড়িতে কর। আমি ছুরিটা ছড়াতে যেয়ে আমি হাতে আঘাত পাই, এটাই হয়েছে। আচ্ছা আপু, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে একটি কাবিননামা, হ্যাঁ, এটাকে আপনার প্রিন্স মামুর সাথে কত সালে বিয়ে হয়েছিল এবং কি উপলক্ষে আপনারা বিয়েটা করেছিলেন, কি অঙ্গীকারনামা দিয়েছিল আপনাদেরকে প্রিন্স মামু? আমরা একসাথে সংসার করবো, আমার বাচ্চারা একটা ফ্যামিলি পাবে, পরিবার পাবে, আমরা একসাথে থাকবো, সেই হিসেবেই তো মানুষ বিয়ে শাদী করে। আর
কাবিননামাটা দেওয়া হয়েছিল 2022-এ, কিন্তু এটা একটা ফেক কাবিননামা আমাকে দেওয়া হয়েছে। ওটা আসলে কোনো কাবিননামা রেজিস্টার হয়নি এবং এটা একটা প্রতারণা, যেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বিবাহ প্রলোভন দেখিয়ে দর্শন এরকম কিছু? বিবাহ প্রলোভন দেখিয়ে আমার 4টা বছর উনি নষ্ট করেছেন আমার জীবন থেকে, এবং তার সুবিধাদি, তার অর্থনৈতিক সামাজিক সমস্ত সুবিধাদি নিয়ে উনি তারপরে উনি বলেছেন যে সংবাদ সম্মেলন করেই উনি বলেছেন যে উনি সিঙ্গেল, উনি বিয়ে করেননি, এটা ভুয়া কাগজ, ভুয়া এই সেই, এগুলো উনি নিজেই বলেছেন। আপনার মামলা হলো, প্রিন্স মামুন জেল খাটলো, তারপর জেল থেকে বেরোয় আবার আপনাদের ভিতরে সম্পর্ক হলো। সম্পর্ক আসলে হয়নি ভাই, এটা সম্পর্ক হয়নি। এটা আমরা সোশ্যাল মিডিয়াতে, আমি ওর হাতের পুতুল। সোশ্যাল মিডিয়াতে ও সবসময় আপনাদেরকে বলে যে সে আগে এসেছে। শুধু সোশ্যাল মিডিয়া না, আমি বলবো যে তার যে কিশোর গ্যাং আছে, তার সাথে যারা চলে, তার যে টিকটকের মধ্যে গ্যাং বলেন বা মানে তার ব্যক্তিগতভাবে তার যে প্রভাব আছে, কিশোর গ্যাংই বলা যায়। মানে আমি তার হাতের জিম্মি, আমি তার হাতের পুতুল। সে আমাকে যেটা বলতে বলেছে, আমাকে বাধ্য হয়ে ওটাই বলতে হয়েছে, আমি ওটাই বলেছি। কিন্তু আপনারা যদি একটা সাধারণ মানুষের পর্যায়ে চিন্তা করেন, যে একটা মানুষ যে বারবার মার খাচ্ছে, যে বারবার কষ্ট পাচ্ছে, এই মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য কিন্তু মামলা করা হয়েছে। আমি বারবার খাবো সেই জন্য কিন্তু মামলা করিনি। আমি মার যাতে খেতে না হয়, আমার যেন ওর কাছে আর ফিরতে না হয়। তো বারবার ফিরে আসছে, বারবার কোনো কিছু দাবি করছে, বারবার কিছু দাবি করছে। এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি, আমি ওর কাছ থেকে মুক্তি চাচ্ছি, আমি বাঁচতে চাচ্ছি, আমার সন্তানদেরকে নিয়ে বাঁচতে চাচ্ছি। আমার বাচ্চারা এমনিতেই অসুস্থ। আমি চাই আমার আশেপাশে ওর কালো ছায়া যেন না পড়ে। আমার সোশ্যাল মিডিয়াতে আসা কোনো দরকার নাই, আমি সোশ্যাল মিডিয়া থাকবো না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি বাঁচতে চাচ্ছি। আমি ওর হাত থেকে বাঁচতে চাচ্ছি। ওর হুমকি, ওর অত্যাচার, ওর ব্ল্যাকমেইলিং, এই সমস্ত কিছুর হাত থেকে আমি বাঁচতে চাচ্ছি। এই জন্যই আমি আইনের কাছে এসেছিলাম গত বছরে, যে আমি বাঁচতে চাই। আমাকে বারবার মারা হচ্ছে, সেটার হাত থেকে বাঁচতে চাই। আমি কিন্তু আবারও মার খেলাম। মানে আমি মামলা করেছি ওর হাত থেকে বাঁচার জন্য, ওর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু আমি তারপরেও অত্যাচারিত হচ্ছি। আমি আসলে বাঁচতে চাই, আমাকে আসলে বাঁচতে দেন। আমি মানে বাঁচতে চাই, আমি আমার সন্তানদের জন্য বাঁচতে চাই, আমার বাচ্চাদেরকে আমি ভালো রাখতে চাই। আমার বাচ্চারা খুব ট্রমাটাইজ হয়ে গেছে এই ঘটনায়। এটা নিয়ে আর বলার কিছু নাই। আমি আর কিছু চাই না। আমি চাই আমাকে দেশের আইন, দেশের যে বিচার ব্যবস্থা আমাকে রক্ষা করুক, আমার বাচ্চাদেরকে রক্ষা করুক এই অমানুষরূপী, জানোয়ার রূপী অমানুষের হাত থেকে। কিন্তু আপু, আপনার কাছ থেকে মামুন সে 4 বছর ধরে জিম্মি করে আসছেন আপনি, কিন্তু আপনার কাছ থেকে কত টাকা, কত সম্পদ এখন পর্যন্ত মামুন নিয়েছে, এই ধরনের কোনো তথ্য কি আপনি কোনো জায়গায় দিয়েছেন কিনা? এই ধরনের সহায়তা নিতে হয় সেটা পরবর্তী। আগে তো আমাকে এই জিম্মি দশা থেকে আমাকে আগে সরে আসতে হবে, আমার পরিবারকে আগে সরে আনতে হবে, এই জিম্মি দশা থেকে আমার সন্তানদেরকে আগে সরে আনতে হবে। আগে আমাকে বাঁচতে হবে, তারপরে টাকা পয়সা কে নিল না নিল সেগুলো অনেক পরের ব্যাপার। আচ্ছা আপু, আমরা তো দেখেছি যে মামুনের সাথে আপনার ঝগড়া লাগে, আবার আপনারা মিশেন, আবার ঝগড়া লাগে, আবার মিশেন। আমি মিশতে চাই না, আমি কখনোই মিশতে চাই না। ওই যে বলেন, আপনাদেরকে অনেক রকম ভিডিও দিবে, অনেক রকম কিছু দিবে, আপনারা যদি যান তার কাছে অনেক কিছু দেখাবে। হ্যাঁ, আমাকে ব্ল্যাকমেইল করে, এখনও আমি জাস্ট কিছুক্ষণ আগে শুভ আমাকে দেখালো যে আমাকে গাড়ি বসে জোর করে বলাচ্ছে, এই তুই বল তোর জামাই নাই, এই তুই বল তোর বাচ্চা নাই, এভাবে জোর করে ধরে বলাচ্ছে। আপনারা যেরকম লাইভে দেখেছেন যে আমার ওই হাসির পিছনের কষ্টটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আবার ওই যে মানে ভালো চেহারার পিছনে যে আমার যে গলায় পাড়া রেখে সে যে আমাকে ওই রকম স্মাইলিং ফেস আপনাদের সামনে দেখাচ্ছে, সেটা আমি আসলে বলতে পারিনি ভয়ে, আতঙ্কে। কারণ কি হয়েছে সেটা আপনারা জাস্ট সেদিনের 4টা লাইভের মধ্যে আপনারা দেখেছেন, কিছুটা টাইম, 28টা মিনিট টাইম হয়তো আপনারা দেখেছেন, কিন্তু পুরো দিন রাত যে সে কি করে না করে এটা একমাত্র
আমি জানি আমার পরিবারের সদস্যরা। আপু, আপনাদের যেদিন ঝগড়া লাগে সেদিন আপনি মানে একটা গ্রুপে আমরা বিভিন্ন ছবি দেখেছি, অনামিকা ঐশী বিভিন্ন মেয়েদের সাথে প্রিন্স মামুনের। আসলে জিনিসটা আপনি একটু ক্লিয়ার করবেন, এই ছবিগুলো কীভাবে পেলেন এবং অনামিকা ঐশীর সাথে প্রিন্স মামুনের কতদিন ধরে সম্পর্ক আপনি কীভাবে জানলেন? ছবিগুলো আমাকে অনেক আগেই পাঠানো হয়েছে। এটা এমন না যে ওই দিন আমি দেখেছি, মানে গত পরশু দিন আমি দেখেছি সেটা না। আমি ওর চরিত্রর ব্যাপার এবং ওর অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে আমি সবসময় বলেছি, এবং নেশা পানি করতে না করার জন্য আমি যে মার খেয়েছি এটা আপনারা জানেন। এই ছবি এগুলো আমার কাছে নতুন কিছু না, এগুলো পুরনো, এবং এগুলো নিয়ে আমি আসলে মাথা ব্যথাই নাই আমার। এগুলো নিয়ে আমি ও আমার সাথে যেগুলো করেছে, তারপরে এই ধরনের অ্যাক্টিভিটিস এগুলো তো খুব স্বাভাবিক। ও তো জানোয়ার হয়ে গেছে, ও তো মানুষ নাই। ওর এগুলো নিয়ে আমি বদার না। আমি চিন্তা করতেছি আমার জীবন নিয়ে, আমি চিন্তা করতেছি ওর কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারবো। ওর ওই যে গলায় পাড়া দিয়ে যে আমার কাছ থেকে এটা নেওয়া, এটা চাওয়া, ওটা চাওয়া, আমাকে ক্ষতি করা, আমাকে মারা, আমি এগুলোর হাত থেকে বাঁচতে চাই। ও কার সাথে কি এগুলো নিয়ে আমি কখনোই চিন্তা করার আমার দরকারই না। আমার সবাই হয় না, আমার অবস্থাই হয় না। আমি নিজে এত ট্রমাটাইজ থাকি, নিজে এত পেরেশানিতে থাকি, নিজে এমন মানে আতঙ্কের মধ্যে থাকি যে আমি তো জানিও জানোয়ার। আপনারা মানে ওটা আমার কাছে নতুন কিছু না, এগুলো আমি আগে থেকেই দেখেছি। ওই দিনের ঘটনা এইসব ছবি নিয়ে হয়নি ভাইয়া। ওইতে আপনারা লাইফটা দেখলে বুঝবেন। ও খালি মামলার কথা বলেছে, আর একটা কথা বলেনি, সেটা হচ্ছে যে ওকে এখনই জমি কিনে দিতে হবে। এর একদিন আমাকে নিয়ে গিয়েছিল জলসিঁড়িতে, ওকে এখনই জমি কিনে দিতে হবে। তো ওই ছবির কোনো ব্যাপার আমার জীবনের কাছে, আমার সন্তানদের জীবনের কাছে, আমার ব্যক্তিগত জীবনের কাছে এই ছবি এগুলো আমার কাছে আসলে কোনো ব্যাপারই। আচ্ছা আপু, একটি অ্যাডাল্ট ভিডিও মানে গ্রুপে আসছিল, জিনিসটা ওটা কি প্রিন্স মামুন না এটা সব আপনি বলবেন, যেটা অন্য কেউ ছিল? আমি বলতে পারি না। আমাকে ছবি পাঠানো হয়েছে, আমাকে যেহেতু ছবি পাঠানো হয়েছে, মামুনের ছবি হয়তো পাঠানো হবে, অন্য কারো ছবি তো আর আমাকে কেউ পাঠাবে না। আমাকে ছবিগুলো পাঠানো হয়েছে, একজন দুজন মানুষ আমাকে ছবিগুলো পাঠিয়েছে আসলে। আমি এবং সাহসী কণ্ঠ মিলন ভাইয়ের সাথে আমি কিন্তু 15 দিন আগে ব্যাপারটাও শেয়ার করেছিলাম, কিন্তু এটা পাবলিকলি সে হয়তো ঘটনার মোড়টা অন্যদিকে ঘোরানোর জন্য সে হয়তো জিনিসগুলো এই দিন প্রকাশ করেছে। বাট গতদিন আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাকে মারধর করা হয়েছে, আমাকে হত্যা চেষ্টার মতো কঠিন জিনিস করা হয়েছে। আমার বাসায় লাইভেই দেখেছেন, লাইভে